গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছেন অ্যান্টনি হরোউইটসের লেখা ম্যাকপাই মার্ডার্স। আজ রয়েছে এর তৃতীয় পর্ব। অদ্ভুত একটা দৃশ্য দেখতে পেলেন জেফ্রি এমন সময়। যারা শোক জানাতে এসেছেন তাদের একজন চলে যাচ্ছে, অথচ এখনও শেষ হয়নি ভিকারের বক্তব্য। সবার পেছনে দাঁড়িয়ে থাকার কারণে এতক্ষণ ওই লোককে ঠিক খেয়াল করেনি জেফ্রি। লোকটা মাঝবয়সী, পরনে কালো কোট আর কালো ফেডোরা হ্যাট। ওই লোকের চেহারার দিকে মাত্র এক ঝলক তাকিয়েছেন জেফ্রি, কিন্তু চেহারাটা কেমন পরিচিত মনে হচ্ছে তার। লোকটা গাল দুটো কেমন দেবে গেছে ভেতরের দিকে, নাকটা চঞ্চুর মতো। ওই লোককে আগে কোথায় দেখেছেন তিনি? দেরি হয়ে গেছে। ইতিমধ্যে মেন গেট দিয়ে বেরিয়ে গেছে লোকটা, এগিয়ে যাচ্ছে ভিলেজ স্কোয়ারের দিকে। কিছু একটা মুখ তুলে তাকাতে বাধ্য করলো জেফ্রিকে। কবরস্থানে এক প্রান্তে বেড়ে উঠেছে বড় একটা দেবদারু গাছ। ওটার নিচ দিয়ে এইমাত্র চলে গেল আগন্তুক, এবং তার উপস্থিতি টের পেয়ে ওই গাছের ডাল থেকে উড়াল দিয়েছে একটা ম্যাকপাই পাখি। আশ্চর্য, পাখিটা একলা না, পুরো গাছ ভর্তি হয়ে আছে শত শত ম্যাকপাই পাখি দিয়ে। ওগুলোর সংখ্যা কত হবে? ঘন পাতার কারণে দেখা মুশকিল, তারপরেও 1 2 3 করে 7টা পাখি গুনতে পারলেন জেফ্রি। সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল ছোটবেলায় শেখা একটা নার্সারি রাইম। 1 for sorrow, 2 for joy, 3 for a girl, 4 for a boy, 5 for silver, 6 for gold, 7 for a secret never to be told। এখনই সেই দেবদারু গাছের দিকে তাকিয়ে আছেন জেফ্রি। ব্যাপারটা অদ্ভুত না? এক ঝাঁক ম্যাকপাই বসে আছে একটা মাত্র গাছে। মনে হচ্ছে শেষ কৃত্যানুষ্ঠানের জন্য যেন সমবেত হয়েছে এগুলো। দৃষ্টি ফিরিয়ে নিতে বাধ্য হলেন জেফ্রি। অ্যাডাম চলে এসেছে। বক্তব্য শেষ করলেন ভিকার। যারা শোক জানাতে এসেছিলেন তারা চলে যাচ্ছেন একে একে। আবারও মুখ তুলে ওই গাছের দিকে তাকালেন জেফ্রি, এবং আবারও আশ্চর্য হতে হলো তাকে। সব পাখি চলে গেছে। আনন্দ। কিছু বলার দরকার নেই ডাক্তারের। তার চেহারা, ঘরের নীরবতা এবং ডেস্কের উপর ছড়িয়ে থাকা এক্স-রে আর টেস্ট রিয়ালটি সব বলে দিচ্ছে। হার্লি স্ট্রিটের শেষ মাথার সুসজ্জিত অফিসে মুখোমুখি বসে আছেন দুজন লোক। জানেন নাটকের শেষাঙ্কে পৌঁছে গেছেন তারা। এর আগেও এই নাটকে অভিনয় করতে হয়েছে তাদেরকে। সপ্তাহ 6 আগে তারা একজন আরেকজনের ঠিকমতো চিনতেনও না, আর এখন তারা একে অপরের খুবই ঘনিষ্ঠ। খবরটা জানিয়েছেন একজন, অন্যজন সেটা শুনেছেন এবং আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মেনে নিয়েছেন। তাদের কারো চেহারা দিয়ে আবেগের তেমন বহিঃপ্রকাশ নেই। আসলে এটা তাদের কাজেরই একটা অংশ। জেন্টলম্যানস এগ্রিমেন্ট বলতে যা বোঝায় আর কি। কাজে আবেগ লুকিয়ে রাখার ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করাটাও তাদের অভিনয়ের একটা অংশ হয়তো। আমি কি জানতে পারি ডক্টর বেনসন, আর কতদিন সময় আছে আমার কাছে? জিজ্ঞেস করলেন অ্যাটিকাস পান্ডর। আসলে ওই ব্যাপারে নিশ্চিত করে কিছু বলাটা মুশকিল, বললেন ডক্টর বেনসন। তবে বলতে খারাপই লাগছে, আপনার টিউমারটা অনেকখানি ছড়িয়ে পড়েছে। আরও আগেই যদি জানতে পারতাম হয়তো অপারেশন করে ফেলা যেত। মাথা নাড়লেন তিনি। আমি দুঃখিত। দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। পান্ডের ইংরেজি উচ্চারণ নিখুঁত শুনলেই বোঝা যায় না তিনি একজন জার্মান, এবং চর্চার মাধ্যমে ইংরেজি উচ্চারণ শিখতে হয়েছে তাকে। আমার বয়স 65। অনেক বছর বেঁচেছি আমি, এবং আমার জীবনটা মোটের ওপর ভালোই ছিল। জটিল রোগে আক্রান্ত হয়ে এখন আমি মুমূর্ষু, অথচ আগেও বেশ কয়েকবার মরতে চেয়েছি। আপনি ইচ্ছা করলে বলতে পারেন মৃত্যু আমার সঙ্গী, মাত্র 2 কদম পিছিয়ে আছে আমার থেকে। ইচ্ছা করলে আরও বলতে পারেন এখন সে আমাকে ধরে ফেলেছে। 2 হাত 2 দিকে প্রসারিত করলেন তিনি। এক চিলতে হাসি দেখা দিয়েছে তার ঠোঁটের কোণায়। অনেকদিনের জানাশোনার সম্পর্ক আমাদের। আমার আর মৃত্যুর ব্যাপারে বলছি আর কি। কাজেই আমার মনে হয় না ঘাবড়ানোর কিছু আছে। যা হোক, আমাকে যা করতে হবে তা হলো জরুরি কিছু গোছগাছ সেরে নিতে হবে, আর সেজন্য কী পরিমাণ সময় আছে আমার হাতে তা জেনে জানাটা খুবই জরুরি। এবার একটু খোলাসা করে বলুন, আর কত সপ্তাহ বাঁচবো আমি, নাকি কত মাস? দেখুন, বলতে ভালো লাগছে না।
আপনার অবস্থা দিন দিন খারাপ থেকে আরও খারাপ হবে। আপনার মাথা ব্যথাটা আরও বাড়বে। পেইন অ্যাটাক বলতে যা বোঝায়, কখনো কখনো সেরকমও হতে পারে আপনার। কড়া পেইন কিলার লিখে দিচ্ছি, ওগুলো খেয়ে দেখতে পারেন উপকার হয় কিনা। যদি স্বাচ্ছন্দ্য বোধ করেন, রেসিডেন্সিয়াল কেয়ার নিতে পারেন নিজের জন্য। ওরকম একটা জায়গার কথা বলতে পারি আমি আপনাকে। হ্যামস্টিডে অবস্থিত ওটা। পরিচালনার দায়িত্বে আছে ম্যারি কুরি ফাউন্ডেশন। আপনার সময় যেহেতু এখন শেষের দিকে, সেহেতু আমার মনে হয় সার্বক্ষণিক পরিচর্যা দরকার আছে আপনার। থামলেন ডক্টর বেনসন, কারণ তার কথা পাণ্ডু শুনছেন কিনা বোঝা যাচ্ছে না। অ্যাটিকাস পান্ডের নামটা অপরিচিত ছিল না ডক্টর বেনসনের কাছে। পত্রপত্রিকায় প্রায় দেখা যেত নামটা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে উদ্বাস্ত হওয়া একজন জার্মান, হিটলারের একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে 1 বছর থাকার পরও প্রাণে বাঁচতে সক্ষম হয়েছেন। তাকে যখন গ্রেপ্তার করা হয়, তখন তিনি বার্লিনে পুলিশ অফিসার হিসেবে কর্তব্যরত। জায়গাটা ভিয়েনাও হতে পারে। যা হোক, ইংল্যান্ডে আসার পর প্রাইভেট ডিটেকটিভ হিসেবে নতুন করে শুরু করেন তিনি জীবনটা, এবং অনেকবার সাহায্য করেছেন তিনি ব্রিটিশ পুলিশকে। উচ্চতার দিক দিয়ে পাণ্ডু ছোটখাটো, পরিষ্কার পরিচ্ছন্নতার বিচারে সম্ভবত অতুলনীয়। 2 হাত মুঠি পাকিয়ে বসে আছেন এই মুহূর্তে। পরনে গাঢ় রঙের স্যুট, সেটা নিচে সাদা শার্ট আর সরু কালো টাই। জুতা জোড়া পলিশ করা। তার পরিচয় যদি আগে থেকে জানা না থাকতো, তাহলে তাকে কোনো অ্যাকাউন্টেন্ট ভেবে ভুল করতেন ডক্টর বেনসন। কারণ পাণ্ডুকে দেখলেই মনে হয় কোনো একটা ফ্যামিলি ফার্মে কাজ করেন তিনি, এবং চোখ বুজে ভরসা করা যায় তার উপর। তারের ফ্রেমে গোলাকার চশমা তার চোখে। কাচের আড়ালে থাকা চোখ দুটোতে সতর্ক দৃষ্টি। কথা বলার সময় সেই দৃষ্টিতে কখনো কখনো দেখা দেয় দ্বিধা। আশ্চর্যের ব্যাপার, আর বেশি দিন বাঁচবে না শোনার পর কেমন যেন নিশ্চিন্ত মনে হচ্ছে পাণ্ডুকে। মনে হচ্ছে নিরুদ্বেগ হয়ে গেছেন তিনি। হালকা বোধ করছেন যেন, যেন অনেক দিন ধরেই ওরকম কোনো খবরে আশা করছিলেন। মনে হচ্ছে খবরটা শুনতে পেয়েছেন বলে কৃতজ্ঞ বোধ করছেন। 2 কি বেশি হলে 3 মাস, বললেন ডক্টর বেনসন। সময়টা বেশিও হতে পারে, তবে তারপর আপনার শরীর ভেঙে পড়বে। অনেক ধন্যবাদ ডক্টর। যথোপযুক্ত চিকিৎসা পেয়েছি আপনার কাছ থেকে। যদি কিছু মনে না করেন, একটা অনুরোধ করব। আর যে কদিন বেঁচে আছি, চিঠির মাধ্যমে যতবার যোগাযোগ করবেন আমার সঙ্গে, যদি করেন আর কি, দয়া করে কি খামের গায়ে প্রাইভেট অ্যান্ড কনফিডেন্সিয়াল কথাটা লিখে দেবেন? কেন? একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে আমার। আমি চাই না আমার অসুখের ব্যাপারে কিছু সে জানুক। ঠিক আছে। আপনার সঙ্গে আমার কাজ বোধহয় শেষ। 2 সপ্তাহ পর আবার আপনাকে দেখতে চাই আমি। দেখুন, আবারও বলছি, আপনি বরং হ্যামস্ট্রিটে যান একবার, ওদের সঙ্গে কথা বলে দেখুন। আচ্ছা, ঠিক আছে, যাব। উঠে দাঁড়ালেন পাণ্ডু। আপনাকে আবারও ধন্যবাদ ডক্টর বেনসন। রোজ উঠে বানানো ওয়াকিং স্টিকটা নিলেন তিনি। শক্ত করে ধরলেন সেটা ব্রোঞ্জের মজবুত হাতল। 18 শতকে জিনিস ওটা। এসেছে অস্ট্রিয়ার স্যালসবার্গ থেকে। লন্ডনে নিযুক্ত জার্মান অ্যাম্বাসেডরের পক্ষ থেকে উপহার হিসেবে ওটা পেয়েছেন পাণ্ডু। অস্ত্র হিসেবে ওটা একাধিকবার কাজে লেগেছে তার। বেরিয়ে গেলেন তিনি। অতিক্রম করলেন ডক্টর বেনসনের রিসেপশনিস্ট এবং দারোয়ানকে। বিনীতভাবে মাথা ঝাঁকালেন তাদের দুজনেরই উদ্দেশ্যে। চলে এলেন রাস্তায়। উজ্জ্বল সূর্যালোকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন সেখানে। আশেপাশে দৃশ্যাবলী দেখছেন। তার প্রতিটা ইন্দ্রিয় যেন প্রখর হয়ে উঠেছে, এবং সেটা টের পেয়ে আশ্চর্য হচ্ছেন না। আশেপাশে প্রতিটা ভবন গাণিতিকভাবে নিখুঁত মনে হচ্ছে তার কাছে। ট্রাফিক কোলাহলে নিচে চাপা পড়ে যাওয়ার পরও প্রতিটা গাড়ির শব্দ যেন আলাদা আলাদাভাবে শনাক্ত করতে পারছেন। রোদের তাপ টের পাচ্ছে নিজের শরীরে। তার মনে হচ্ছে জীবনের 66তম জন্মদিনটা পালন করার আগেই পৃথিবী থেকে বিদায় নিতে হবে তাকে। কাজেই জীবনের শেষ দিনগুলোর জন্য প্রস্তুতি নেওয়া দরকার। হাঁটা ধরলেন তিনি। হার্লি স্ট্রিট ধরে এগিয়ে চলেছেন রিজেন্স পার্কের দিকে। ভাবছেন নিজের জীবনটা নিয়ে। 1832 সালে গ্রিসের রাজা হন অটোয়ান। তার আগে তিনি ছিলেন একজন ব্যাভারিয়ান যুবরাজ। যা হোক, তখন কয়েকজন গ্রিক ছাত্র সিদ্ধান্ত নেয় গ্রিস ছেড়ে জার্মানিতে চলে যাবে তারা চিরতরে, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজও করে। তাদের একজন ছিলেন পাণ্ডের দাদা। ওই ঘটনার 58 বছর পর জৈনিকা জার্মান মহিলার গর্ভ থেকে জন্ম নেন পাণ্ডু। তখন জার্মান পুলিশের একজন উর্দিধারী অফিসার হিসেবে কাজ করেছিলেন তার বাবা।
একই ডিপার্টমেন্টের সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন তার মা। সুতরাং পাণ্ডু সবসময় নিজেকে অর্ধেক গ্রিক অর্ধেক জার্মান হিসেবে বিবেচনা করেছেন। যা হোক, একসময় নাৎসিজমের উত্থান ঘটল জার্মানিতে। পাণ্ডু পরিবার শুধু গ্রিকই না, তারা ইহুদিও। বাকিটা ইতিহাস। নিজের মা, বাবা, ভাই, বন্ধু সবাইকে হারালেন পাণ্ডু। প্রাণ বাঁচানোর খাতিরে পালানোর চেষ্টা করলেন তিনি। ব্যর্থ হয়ে ধরা পড়লেন। বেলসেনের একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হলো তাকে। সেখানে মৃত্যুদণ্ড পেতেন। বেঁচে গেলেন বিরল এক প্রশাসনিক ভুলের কারণে। ওরকম ভুল হাজারে একটা হয়। সুতরাং নিজেকে বোঝাচ্ছেন তিনি, আমার মরার কথা ছিল আরো অনেক আগে। এ কদিন যে বেঁচেছি, এটা তো আমার জন্য একটা উপহার। হাঁটতে হাঁটতে ইউরস্টোন রোডে পৌঁছে গেলেন পাণ্ডু। একটা ট্যাক্সি নিলেন। বাসার ঠিকানাটা ড্রাইভারকে জানিয়ে দিয়ে হেলান দিলেন সিটে। টিউব ট্রেন ব্যবহার করেন না তিনি, কখনো করেননি। বদ্ধ একটা জায়গায় এত বেশি লোকের উপস্থিতি পছন্দ হয় না তার। মনে হয় ছোট্ট একটা জায়গায় আটকা পড়ে আছে অনেকগুলো মানুষের স্বপ্ন, ভয়, বিরক্তি। সে চিন্তা কেমন যেন আচ্ছন্ন করে ফেলে তাকে। তাই তার কাছে টিউব ট্রেনের চেয়ে ব্ল্যাক ক্যাবই ভালো লাগে। মনে হয় ট্যাক্সি ক্যাব যেন তাকে কোকুনের মতো আড়াল করে রাখে বাস্তব পৃথিবী থেকে। আজ দিনের মধ্যভাগে ট্রাফিকের তেমন একটা আনাগোনা নেই রাস্তায়। পাণ্ডু খেয়াল করলেন ফারিংটনের চার্টার হাউস স্কোয়ারে পৌঁছে গেছেন তিনি। ট্যানার কোর্ট, মানে যে ফ্ল্যাট বাড়িতে থাকেন তিনি, সেটার বাইরে ট্যাক্সি থামালো ড্রাইভার। নামলেন তিনি, বিল চুকিয়ে দিলেন, ভালো বকশিসও দিলেন। তারপর ঢুকে পড়লেন বাড়ির ভেতরে। লিউডেনডর্ফে একবার হীরা নিয়ে একটা ঘটনা ঘটেছিল। ওই কেস সমাধানের ব্যাপারে কৃতিত্ব দেখিয়ে যা আয় হয়েছিল পাণ্ডের, সেই টাকা দিয়ে এই ফ্ল্যাট কিনেছেন তিনি। 2টো বেডরুম আছে তার ফ্ল্যাটে। স্কোয়ারের দিকে মুখ করে থাকা প্রশস্ত একটা লিভিং রুমও আছে। সবচেয়ে বড় কথা, একটা হলওয়ে আর একটা অফিস কক্ষও আছে। সে কক্ষে ক্লায়েন্টদের সঙ্গে কথা বলেন তিনি। লিফটে চড়ে 7ম তলায় পৌঁছে গেলেন পাণ্ডু। ভাবছেন এই মুহূর্তে তদন্ত করার মতো কোনো কেস নেই তার হাতে। হ্যালো। ফ্ল্যাটে ঢুকে দরজা লাগিয়ে দিচ্ছেন পাণ্ডু। এমন সময় তার অফিস কক্ষের ভেতর থেকে শোনা গেল তার অ্যাসিস্ট্যান্ট জেমস ফ্রেজারের কণ্ঠ। ওর কথায় বলেছিলেন তিনি ডক্টর বেনসনকে। ঘাড় ঘুরিয়ে তাকালেন পাণ্ডু। অফিস থেকে বেরিয়ে আসছে ছেলেটা। বয়স 30-এর কাছাকাছি। মাথা ভর্তি সোনালি চুল। হাতে দেখা যাচ্ছে অনেকগুলো চিঠি। অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছে সে। চেয়েছিল অভিনেতা হতে, কিন্তু হয়েছে কপোদর শূন্য। 12 মিসে বেকার বলতে গিয়ে যা বোঝায় সেটা ছিল ঠিক তাই। সেই সময় স্পেকটেটর পত্রিকায় একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চেয়ে বিজ্ঞপ্তি দেন পাণ্ডু, এবং তাতে সাড়া দেয় ছেলেটা। ভেবেছিল কয়েক মাস চাকরি করে চলে যাবে অন্য কোথাও, কিন্তু আজ 6 বছর হয়ে গেল এই চাকরিতেই আছে। কি খবর জানতে চাইল সে। কিসের খবর জানতে চাইছ? পাল্টা প্রশ্ন করলেন পাণ্ডু। আসলে ফ্রেজারের কোনো ধারণা নেই কোথায় গিয়েছিলেন পাণ্ডু, কার সঙ্গে দেখা করেছেন। সুতরাং কি বলবে তা বুঝতে না পেরে হাসল স্কুল বালকদের মতো। জানি না, আপনি যে কাজে বাইরে গিয়েছিলেন সেটার কথা বলছিলাম আর কি। যা হোক, স্কটল্যান্ড ইয়ার্ড থেকে ফোন করেছিলেন ইন্সপেক্টর স্পেন্স। বলেছেন আপনি ফিল্ডে যেন ফোন করেন তাকে। দ্য টাইমস পত্রিকার কেউ একজন আপনার ইন্টারভিউ নিতে চান। আর আপনার কাছে মনে আছে কিনা জানি না, আজ 12:30টার সময় এখানে আসার কথা আছে একজন ক্লায়েন্টের। ক্লায়েন্ট? হ্যাঁ, হাতে ধরা চিঠিগুলো ঘাটছে ফ্রেজার। তার নাম জয় স্যান্ডারলিং, একটা মেয়ে। গতকাল ফোন করেছিলেন। গতকাল ফোন করেছিল? কই, কোনো জয় স্যান্ডারলিংয়ের সঙ্গে তো ফোনালাপের কথা মনে পড়ছে না আমার। আপনি কথা বলেনি তার সঙ্গে, বলেছি আমি। বাত অথবা ওরকম কোনো জায়গা থেকে ফোন করেছিলেন তিনি। তার কথা কেমন যেন, কি বলবো, বেখাপ্পা ঠেকেছে আমার কাছে। আমাকে জিজ্ঞেস না করে একজন ক্লায়েন্টের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে ফেললে? জিজ্ঞেস করা কি উচিত ছিল? চেহারা ঝুলে পড়ল ফ্রেজারের। আমি খুবই দুঃখিত। আসলে এই মুহূর্তে কোনো কাজ নেই আমার হাতে, তাই আমি ভেবেছিলাম নতুন কোনো কেস এলে খুশি হবেন আপনি। দীর্ঘশ্বাস ফেলেন পাণ্ডু। রেগে না গিয়ে স্বাভাবিক গলায় বললেন, দুঃখিত জেমস, এখন ওই মেয়ের সঙ্গে দেখা করাটা সম্ভব না আমার পক্ষে। কিন্তু ইতিমধ্যে রওনা করে ফেলেছেন তিনি। তাহলে মেয়েটা এখানে এলে বলে দিও নিজের সময় নষ্ট করেছে সে। সেক্রেটারিকে ছাড়িয়ে ভেতরে ঘরে ঢুকিয়ে গেলেন পাণ্ডু। দরজা লাগিয়ে দিলেন।
আপনি বলেছিলেন তিনি দেখা করবেন আপনার সঙ্গে। জানি, আমি খুবই দুঃখিত। আজ আসলে যার পরনে ব্যস্ত আছেন তিনি, কিন্তু তার সঙ্গে দেখা করব বলে একদিনের ছুটি নিয়ে এসেছি আমি। সেই বাদ থেকে ট্রেন চেপে এত দূর আসতে হয়েছে। লোকজনের সঙ্গে এভাবে ব্যবহার করতে পারেন না আপনারা। একদম ঠিক কথা বলেছেন আপনি, কিন্তু মিস্টার পান্ডের আসলে কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি তার ডায়েরি না দেখেই কথা দিয়ে ফেলেছিলাম আপনাকে। যদি আপত্তি না থাকে ফিরতি ট্রেনের ভাড়াটা দিয়ে দিতে চাই আমি। দেখুন, ট্রেনের ভাড়া নিয়ে কথা বলছি না আমি, গুরুতর একটা সমস্যা নিয়ে কথা বলতে এসেছি। কাজে মিস্টার পান্ডের সঙ্গে দেখা না করে উপায় নেই। আমাকে সাহায্য করতে পারবে এরকম অন্য কাউকে চেনা নেই আমার। নিজের সিটিং রুমে বসে আছেন পান্ড। ডাবল ডোরের আড়াল থেকে শুনছেন ফ্রেজারের আর জয়ের কথোপকথন। আর্ম চেয়ারে গা এলিয়ে দিয়েছেন, সিগারেট খাচ্ছেন। ভাবছিলেন তার বইটা নিয়ে। সারা জীবনে কাজ বলতে যা বোঝায় ওটা যেন ঠিক তাই। ইতিমধ্যে 400 পৃষ্ঠা লেখা হয়ে গেছে, তারপরেও বাকি রয়ে গেছে অনেক কথা। ওটার জন্য একটা নামও ঠিক করে রেখেছেন তিনি, দ্য ল্যান্ডস্কেপ অফ ক্রিমিনাল ইনভেস্টিগেশন। সাম্প্রতিকতম চ্যাপ্টারটা টাইপ করেছে ফ্রেজার। ওটা নিয়ে বসেছিলেন পান্ড, চোখ বুলাচ্ছিলেন। চ্যাপ্টার 26, ইন্টারোগেশন অ্যান্ড ইন্টারপ্রেশন। কিন্তু এখন আর পড়তে পারছে না পান্ড। তার মনে হচ্ছে এই বই শেষ করতে আরও কমপক্ষে 1 বছর লাগবে, কিন্তু তার হাতে অত সময় নেই। বাস্তবে ফিরিলেন তিনি। জয়ের কণ্ঠ চমৎকার। মেয়েটার বয়স বেশি না, দেখতে না পেলেও বুঝতে পারছেন পান্ড। কাঁদো কাঁদো হয়ে গেছে মেয়েটা। নিজের শারীরিক অসুস্থতার কথা মনে পড়ে গেল পান্ডের হঠাৎ করে। ইন্ট্রাক্রেনিয়াল নিওপ্লাজম 3 মাসের সময় দিয়েছেন ডাক্তার। এখন কথা হচ্ছে এই 3 মাস কি করবেন পান্ড? এভাবে শুয়ে বসে কাটিয়ে দিবেন? যেসব কাজ করে যেতে পারলেন না সেগুলো নিয়ে ভাবতে থাকবেন? নিজের উপর বিরক্ত হয়ে উঠলেন তিনি। সিগারেটটা ফেলে দিলেন, উঠে দাঁড়িয়ে খুললেন দরজাটা। করিডোরে দাঁড়িয়ে আছে জো স্যান্ডারলিং, কথা বলছে ফ্রেজারের সঙ্গে। মেয়েটা ছোটখাটো, আকর্ষণীয় দেহবল্লরের অধিকারিণী। ওর চুল আর চেহারা দুটোই সুন্দর, চোখ জোড়া বাচ্চাদের মতো নীল। পান্ডের সঙ্গে দেখা করবে বলে সুন্দর কাপড় পরে এসেছে। এই আবহাওয়ায় প্রয়োজন না থাকার পরও রেনকোট পরেছে, সেটার ফিতা বেঁধে রেখেছে কোমরের কাছে। পান্ডের সন্দেহ হলো জয় রেনকোট পরার কারণ আসলে অন্য কিছু। মেয়েটা হয়তো দেখাতে চায় কাজে এসেছে সে। পান্ডের উপস্থিতি টের পেল মেয়েটা, ফ্রেজারকে ছাড়িয়ে ফ্ল্যাটের ভেতরে তাকালো। মিস্টার পান্ড? হ্যাঁ, ধীরে ধীরে মাথা ঝাঁকাচ্ছেন পান্ড। দুঃখিত, বিরক্ত করতে হচ্ছে আপনাকে। আমি জানি আপনি কতখানি ব্যস্ত, কিন্তু প্লিজ আমাকে কি 5 মিনিট সময় দিতে পারবেন? আসলে প্রয়োজনটা যদি জরুরি না হতো তাহলে হয়তো। কথা শেষ না করে থেমে গেল সে। 5 মিনিট, ঠিক আছে, বললেন পান্ড। ভেতরে ঢুকলো জয়। ওকে ছাড়িয়ে ফ্রেজারের দিকে তাকলেন পান্ড। ছেলেটাকে দেখে মনে হচ্ছে বিরক্ত হয়েছে। জয়ের সঙ্গে দেখা করার ইচ্ছা আসলেই ছিল না পান্ডের, কিন্তু মেয়েটার কণ্ঠে অকৃত্রিম ব্যগ্রতা টের পেয়েছেন তিনি। অফিসে নিয়ে গেলেন তিনি মেয়েটাকে। অনাড়ম্বরভাবে সাজানো হয়েছে অফিস কক্ষ। তারপরও সেটা আরামদায়ক। একটা ডেস্ক, 3টা চেয়ার আর খোদাই কর্মযুক্ত সোনার ফ্রেমওয়ালা অ্যান্টিকের একটা আয়না আছে। ফ্রেজারও ঢুকলো অফিসে, বসে পড়ল এক কোনায়। পায়ের ওপর পা তুলে দিয়েছে সে। ভারসাম্য বজায় রেখে একটা নোটপ্যাড রেখেছে হাঁটুর ওপর। তবে এই কাজের দরকার নেই আসলে। সে যদি কিছু নাও লেখে তবুও কোনো অসুবিধা নেই পান্ডের। ক্লায়েন্টের কাছ থেকে শোনা প্রতিটা বর্ণনা, প্রতিটা শব্দ নিখুঁতভাবে মনে রাখতে পারেন তিনি। প্লিজ বলুন মিস্টার স্যান্ডারলিং। ওহ, আমাকে জয়টা বলে ডাকবেন প্লিজ। আমার নামের প্রথম অংশটা আসলে জোসি, তবে সবাই আমাকে জয় বলে ডাকে। বাদ শহর থেকে এত দূর এসেছেন আপনি? যদি দরকার হতো আপনার সঙ্গে দেখা করার জন্য আরও অনেক দূর যেতাম আমি। পত্রপত্রিকায় আপনার ব্যাপারে পড়েছি আমি। সবাই বলে সর্বকালের সর্বসেরা গোয়েন্দা আপনি। এমন কিছু নাকি নেই যা আপনি করতে পারেন না? চোখ পিটপিট করলেন অ্যাটিকাস পান্ড। খোসামতি কথাবার্তা শুনলে সবসময় অস্বস্তি বোধ করেন তিনি। ঠিকঠাক করে নিলেন চশমাটা, একটুখানি হাসলেন। শুনে খুব ভালো লাগলো, তবে সরাসরি কাজের কথা চলে গেলেই মনে হয় ভালো করব আমরা, মিস্টার স্যান্ডারলিং। কিছু মনে করবেন না, আপনাকে কফি অফার করতে ভুলে গেছি। কফি লাগবে না, ধন্যবাদ।
আপনার সময় নষ্ট করতে চাই না, আপনার সাহায্যের খুব দরকার আমার। তাহলে বলে ফেলুন, কেন এসেছেন আমার কাছে? লোয়ার ওয়েস্টউড নামের একটা জায়গায় আমার বাবা মা আর ভাই পলির সঙ্গে থাকি আমি। দুর্ভাগ্যবশত আমার ভাইটা জন্মই নিয়েছে ডাউন সিনড্রোম নিয়ে, ফলে নিজের দেখভাল নিজে করতে পারে না সে। তারপরে ওর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে আমার, ওকে ভালোবাসি আমি। একটুখানি থামলো জয়। বাদ শহরের ঠিক বাইরেই আমাদের বাড়িটা, তবে আমি যে গ্রামে কাজ করি সেটার নাম স্যাক্সোবিয়ন এলফোন। ডক্টর রেডউইং নামের এক ডাক্তারের অধীনে স্থানীয় একটা সার্জারিতে আছি আমি। তিনি খুবই ভালো মানুষ। প্রায় 2 বছর হতে চলো তার সঙ্গে কাজ করছি, এবং তার ওখানে কাজ করতে পেরে আমি খুশি। মাথা ঝাঁকালেন পাঠ। মেয়েটার আত্মবিশ্বাস এবং অকপটতা ভালো লাগছে তার। বছরখানেক আগে একটা ছেলের সঙ্গে পরিচয় হয়েছিল আমার, বলছে জয়। একটা গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিল সে। তখন ওকে নিয়ে আসা হয়েছিল আমাদের সার্জারিতে। একটা গাড়ি মেরামত করছিল সে, ওটা ওর উপরেই পড়ে যায়। জ্যাকটা ছুটে এসে ওর হাতে লাগে, দুটো হাড় ভেঙে যায়। ওর নাম রবার্ট ব্ল্যাকস্টেন। পরে আমাদের পরিচয় সখ্যতায় রূপ নেয়, এবং তারপর আমরা একজন আরেকজনকে ভালোবেসে ফেলি। এঙ্গেজমেন্ট হয়েছে আমাদের, কিছুদিন পর বিয়ে হওয়ারও কথা আছে। আমার পক্ষ থেকে আপনাদের দুজনকে অভিনন্দন। ধন্যবাদ। কাজটা সহজ হলে কোনো অসুবিধা ছিল না, কিন্তু এখন আমার সন্দেহ হচ্ছে নিকট ভবিষ্যতে আদৌ হবে কিনা বিয়েটা। পকেট থেকে টিস্যু বের করে চোখ মুছল জয়। সপ্তাহ 2-1 আগে মারা গেছেন রবার্টের মা। গেল উইকেন্ডে কবর দেওয়া হয়েছে তাকে। তার শেষকৃত্যানুষ্ঠানে একসঙ্গে গিয়েছিলাম রবার্ট আর আমি। সেখানে ভয়াবহ এক অভিজ্ঞতা হয়েছে আমার, কারণ উপস্থিতির সবাই এমন এক দৃষ্টিতে রবার্টের দিকে তাকাচ্ছিল যে ওর মায়ের দাফন শেষ হয়ে গেছে। তারপরও গ্রামবাসীদের অনেকের অনেক কথা বলছে। কেউ কেউ বলছে রবার্টই করেছে কাজটা। মানে আপনি বলতে চাইছেন তিনি খুন করেছেন তার মাকে? হ্যাঁ, সে অভিযোগে করা হচ্ছে ওর বিরুদ্ধে। ফুপিয়ে উঠল জয়। স্বাভাবিক হতে কিছুক্ষণ সময় লাগলো ওর। তারপর আবার বলতে লাগলো, মায়ের সঙ্গে রবার্টের সম্পর্কটা তেমন ভালো ছিল না আসলে। তার নাম ছিল মেরি। গ্রামের একটা বাড়িতে হাউসকিপারে কাজ করতেন। বাড়িটা বেশ বড়, ম্যানর হাউস বলতে যা বোঝায় আর কি। ওটা পাই হলো নামে পরিচিত সাভার গ্রামে। মালিকের নাম স্যার ম্যাগনাস পাই। উত্তরাধিকার সূত্রে ওই বাড়ি পেয়েছেন তিনি। ওটা কয়েক শতাব্দী ধরে পাই পরিবারের মালিকানাতেই আছে। যা হোক, সেখানে তিনি রান্নার কাজ করতেন, ঘরদর পরিষ্কার করতেন, আর বাজার সদাই করতেন। মোট কথা একজন হাউসকিপার হিসেবে যা যা করতে হয় সবই করতেন। পাই হলে ঢোকার যে মূল দরজা আছে সেটার সঙ্গে আছে একটা লজ হাউস, সেখানে থাকতেন তিনি। ওই লজ হাউসে বড় হয়েছে রবার্ট। আপনার বাগদত্তার বাবার ব্যাপারে কিছু বলুন। তার ব্যাপারে তেমন কিছু বলা নেই আসলে। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছে তখন রবার্ট ওর মাকে রেখে কোথায় যেন চলে গেছেন তিনি, আর কখনো ফিরে আসেননি। ব্যাপারটা আসলে জটিল। রবার্ট কখনো এই ব্যাপারে মুখ খুলতে চায় না। ওদের পরিবারের হৃদয় বিদারক ঘটনা আছে আরও। পাই হলের সঙ্গে বড় একটা লেক আছে। অনেকেই বলে ওটা নাকি খুব গভীর। রবার্টের এক ছোট ভাই ছিল, নাম টম। আজ থেকে অনেক বছর আগে একদিন ওই লোকে সাঁতার কাটছিল ওরা 2 ভাই। রবার্টের বয়স তখন 14 আর টমের 12। যা হোক, সাঁতার কাটতে কাটতে লেকের পানিতে ডুবে যায় টম। ওকে বাঁচানোর চেষ্টা করেছিল রবার্ট, কিন্তু পারেনি। আপনার বাগদত্তার বাবা তখন কোথায় ছিলেন? তিনি তখন একজন মেকানিক হিসেবে কাজ করছেন বসকম্বো ডাউন্সে। কিন্তু দুর্ঘটনাটা যখন ঘটে তখন সঙ্গে সঙ্গে হাজির হতে পারেননি তিনি। পরে ব্যাপারটা আরও খারাপের দিকে যায়। বাচ্চার খেয়াল না রাখার জন্য রবার্টের বাবা দুষতে শুরু করেন তার স্ত্রীকে। ওদিকে সময় মতো আসতে না পারা এবং গ্রাম থেকে দূরে কাজ নেওয়ার জন্য রবার্টের মা দোষ দিতে থাকেন তার স্বামীকে। আসলে এই ব্যাপারে সব কথা বলতে পারবো না আমি, কারণ রবার্ট কখনই খোলাসা করে সব কিছু বলেনি আমাকে। তারপরও অনেক কথা এসেছে আমার কানে, কিন্তু সেগুলো বিশ্বাস না করাটাই ভালো। গ্রাম্য গালগপ্পের কোনো ভিত্তি নেই আসলে। যা হোক, শেষ পর্যন্ত যা ঘটল তা হচ্ছে স্ত্রী আর ছেলেকে রেখে একদিন চলে গেলেন রবার্টের বাবা। পরে একসময় ডিভোর্সও দিয়ে দিলেন তিনি তার স্ত্রীকে। তার সঙ্গে কখনো দেখা হয়নি আমার। শেষ কৃত্যানুষ্ঠানে আসেননি তিনি, অথবা যদি এসেও থাকেন তাকে দেখিনি আমি। ও,
তার নামটাই বলা হয়নি, ম্যাথিউ ব্ল্যাকস্টেন। তার ব্যাপারে আরও তেমন কিছু জানি না আমি। জয়কে কথা চালিয়ে যাওয়ার ইঙ্গিত করলেন পান্ট। মায়ের সঙ্গে ছিল রবার্ট, বড়ও হয়েছে ওই লজ হাউসে, কিন্তু মায়ের সঙ্গে ওর সম্পর্কটা আসলে ভালো ছিল না, আগেও বলেছি। আসলে ওরা যদি অন্য কোথাও চলে যেত তাহলেই মনে হয় ভালো হতো। ভয়াবহ ওই জায়গাটা থাকাটা মোটেও উচিত হয়নি ওদের। মানে রবার্টের মায়ের কথা ভেবে দেখুন একবার, যে লেকে ডুবে তার ছোট ছেলে মরেছে সেটার পাশ দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয়েছে তাকে। আমার ধারণা ওই লেক তার মনটাকে বিষিয়ে তুলেছিল। লেকটা দেখলে প্রতিদিনই হয়তো হারানো ছেলের কথা মনে পড়ে যেত তার। মাথা ঝাঁকালেন পান্ট। রবার্টের মায়ের সঙ্গে আমারও তেমন ঘনিষ্ঠতা ছিল না, তার সঙ্গে হাতে গোনা কয়েকবার দেখা হয়েছে আমার। তবে তাকে গ্রামের রাস্তায় বা বাজারে বেশ কয়েকবার দেখেছি আমি। তাছাড়া তিনি প্রায়ই আমাদের সার্জারিতে আসতেন। কথাটার মানে এই না বেশিরভাগ সময় অসুস্থ থাকতেন তিনি। আসলে ডক্টর রেডউইংয়ের সঙ্গেও একরকমের ঘনিষ্ঠতা, বলা যায় বন্ধুত্ব ছিল তার। একটুখানি থামল জয়, তারপর আবার বলতে লাগলো, রবার্টের সঙ্গে যখন এঙ্গেজমেন্ট হলো আমার, তারপর একদিন আমাকে চায়ের দাওয়াত দিয়েছিলেন ওর মা তার সেই লজ হাউসে। কিন্তু নামেই আসলে দাওয়াত। আমার প্রতি তার আচরণ ছিল ভয়াবহ। আমার কথার মানে এই না আমার সঙ্গে জঘন্য ব্যবহার করেছেন তিনি, তবে সেদিন আমার প্রতি তার ব্যবহারটা ছিল, কি বলবো, খুবই শীতল। অপরিচিত কারোর সঙ্গে এরকম ব্যবহার করি না আমরা সাধারণত। তিনি সেদিন এটা সেটা বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন আমাকে, যেন আমি চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছি তার কাছে। যা হোক, বাড়ির সামনের দিকের একটা ঘরে বসে চা খাই আমরা। আমি যেন এখনো দেখতে পাচ্ছি হাতে কাপ পিরিচ নিয়ে এক কোণে একটা চেয়ারে বসে আছেন রবার্টের মা। তাকে সেদিন জালে বসে থাকা মাকড়সার মতো লাগছিল আমার। থামল জয়। আশা করছি পান্ট কিছু বলবেন, কিন্তু কিছু বললেন না তিনি। আমি জানি এভাবে কথা বলাটা উচিত হচ্ছে না, বলে চলল মেয়েটা, কিন্তু সেদিন আসলে ওই কথাই মনে হয়েছিল আমার। আর বেচারা রবার্টকে দেখে মনে হচ্ছিল মায়ের ছায়ার নিচে পুরোপুরি ঢাকা পড়ে গেছে সে। মায়ের সামনে গেলেই ওর আচরণ বদলে যেত, কেমন চুপ হয়ে যেত সে, যেন কথা বলতে লজ্জা পাচ্ছে। সেদিন আমার মনে পড়ে না একটা কথাও বলেছিল সে। সারাটা দিন তাকিয়েছিল কার্পেটের দিকে, যেন গুরুতর কোনো অপরাধ করে ফেলেছে। আপনাদের এঙ্গেজমেন্ট বা বিয়েতে কি সায় ছিল মিসেস ব্ল্যাকস্টেনের? না, আমাদের বিয়ের ঘোর বিরোধী ছিলেন তিনি, এবং সেটা তিনি বুঝিয়েও দিয়েছিলেন। আপনার বাগদত্তা কি তার মায়ের সঙ্গে থাকতেন না? মানে আমি আসলে জানতে চাইছি, মিসেস ব্ল্যাকস্টেন যখন মারা গেলেন তখন আপনার বাগদত্তা কি ছিলেন না তার সঙ্গে? না, ওরা থাকতো একই গ্রামে, কিন্তু আলাদা বাড়িতে। যে গ্যারেজে কাজ করে রবার্ট, সেটার উপরতলা একটা ফ্ল্যাট আছে, ওখানেই থাকে। আমার ধারণা মায়ের কাছ থেকে আলাদা হওয়ার জন্যই ওই চাকরি নিয়েছিল। টিস্যুটা ভাঁজ করে পকেটে ঢুকিয়ে রাখলো জয়। আমি আর রবার্ট একজন আরেকজনকে ভালোবাসি, কিন্তু ওর মা বুঝিয়ে দিয়ে গেছেন নিজের ছেলের জন্য উপযুক্ত পাত্রী বলে মনে করতেন না তিনি আমাকে। তবে তিনি যদি মারাও নাও যেতেন, আমাদের বিয়েতে কোনো অসুবিধা হতো বলে মনে হয় না। দেরিতে হলেও বিয়ে করব আমরা। মিসেস স্যান্ডারলিং, যদি খুব বেশি অসুবিধা না হয় আপনার, আপনার বাগদত্তার মা কিভাবে মারা গেলেন সে ব্যাপারে কিছু বলুন। ঘটনাটা ঘটেছে শুক্রবার, 2 সপ্তাহ আগে। ঘরদোর সাফ করার জন্য পাই হলে গিয়েছিলেন তিনি। স্যার ম্যাগনাস আর লেডি পাই তখন গ্রামের বাইরে ছুটি কাটাতে গেছেন। যা হোক, আমরা যতদূর বুঝতে পেরেছি হুভার দিয়ে সিঁড়ি কার্পেট পরিষ্কার করেছিলেন, তখন তারে পা জড়িয়ে অথবা ওরকম কোনো ঘটনায় উল্টে পড়েন তিনি। গড়াতে গড়াতে নেমে আসেন নিচে। তাকে সিঁড়ির গোড়ায় পড়ে থাকতে দেখে ব্রেন্ট, পাই হলে কাজ করে লোকটা, তখন সে খবর দেয় ডক্টর রেডউইনকে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তখন কারো কিছু করার নেই রবার্টের মায়ের ব্যাপারে। সিঁড়ি থেকে গড়িয়ে পড়ার কারণে ঘাড় মটকে যায় তার। পুলিশে খবর দেওয়া হয়েছিল? হ্যাঁ, বাথের কনস্টেবলারি থেকে একজন ডিটেকটিভ ইন্সপেক্টর এসেছিলেন। তার সঙ্গে কথা হয়নি আমার, তবে শুনেছি তিনি পুঙ্খানুপুঙ্খভাবে সেরেছেন নিজের কাজ। সিঁড়িতে প্যাচ খাওয়া অবস্থায় পাওয়া গেছে হুভারের তার। ঘটনাটা যখন ঘটেছে তখন রবার্টের মা ছাড়া কেউ ছিল না পাই হলে। সবগুলো দরজা ভিতর থেকে বন্ধ ছিল। সুতরাং রবার্টের মায়ের মৃত্যু ঘটনা ছাড়া আর কিছুই না।
তারপর আপনি বলছেন আপনার বাগদত্তার বিরুদ্ধে তার মাকে খুন করার অভিযোগ করছেন গ্রামবাসীদের কেউ কেউ। হ্যাঁ, আপনি নিশ্চয়ই জানেন কত রকমের গুজব চলতে থাকে গ্রামে, আর সেই কারণেই আপনার সাহায্য চাই আমরা। দম নিল জয়। রবার্ট মায়ের সঙ্গে ঝগড়া করেছিল, প্রায় করত সে কাজটা। আমার মনে হয় যেসব দুঃখজনক ঘটনা ঘটেছে ওর পরিবারে, সেগুলো থেকে বের হতে পারেনি ওরা কখনোই, এবং ওই কারণেই একরকমের জ্বালা রয়ে গেছিল সবার মনে। যা হোক, গ্রামের একটা পাবের বাইরে একদিনে বিকেলে ভীষণের ঝগড়া হয় দুজনের মধ্যে, এবং সেই ঝগড়া শুনেছে গ্রামবাসীদের অনেকেই। ঝগড়া লাগলো কেন? রবার্টের মা ওকে কখনো কোনো একটা মেরামতির কাজ করতে বলেছিলেন লস হাউসে। তিনি প্রায় এটা সেটা বিভিন্ন কাজ করতে বলতেন ছেলেকে, এবং রবার্ট কখনো মানা করতো না। কিন্তু বিশেষ সেই মেরামতির কাজের ব্যাপারে আসলে সন্তুষ্ট ছিল না রবার্ট। সত্যি বলতে কি, কাজটা করতে চাচ্ছিল না সে। যা হোক, সেদিন বিকেলে বিশ্রী অবস্থায় গিয়ে পৌঁছলো ওদের বাদানুবাদ, এবং এক পর্যায়ে রবার্টে বলে বসল, তুমি মরো না কেন? তুমি মরলে একটু শান্তি পাই আমি। চোখ মোছার জন্য আবারও টিস্যু বের করলো জয়। রবার্ট যেদিন কথাটা বলেছে তার ঠিক 3 দিন পরে মৃত অবস্থায় পাওয়া যায় ওর মাকে। চুপ হয়ে গেল মেয়েটা। অ্যাটিকাস পান্ডু চুপ করে বসে আছেন, বুকের ওপর ভাঁজ করে রেখেছেন 2 হাত, চেহারা শান্ত। নোট নিচ্ছে জেমস ফ্রেজার। একটা বাক্য লিখে শেষ করলো সে, সেটার একটা শব্দের নিচে কয়েকবার দাগ টানল। জানালা দিয়ে সূর্যের আলো আসছে। বাইরে চার্টার হাউস স্কোয়ারে একত্রিত হতে শুরু করেছে অফিস কর্মীরা। লাঞ্চের জন্য স্যান্ডউইচ নিয়ে বেরিয়ে এসেছে তারা মুক্ত বাতাসে। মিসেস ব্ল্যাকস্টোনকে খুন করার যথেষ্ট কারণ ছিল আপনার বাগদত্তার। মুখ খুললেন পান্ট। মানে, আমি আসলে সম্ভাবনা নিয়ে কথা বলছি। আপনার বাগদত্তার সঙ্গে এখনো দেখা হয়নি আমার, এবং তার প্রতি কোনো রকম অবিচারও করতে চাই না আমি। তারপরে সম্ভাবনা নিয়ে ঘাটাঘাটি করতে হবে আমাদেরকে। তার দিকে তাকিয়ে আছে জয়, কিছু বলল না। আপনারা দুজন বিয়ে করতে চাইছিলেন, কিন্তু আপনাদের মাঝে কাবাবের হাড্ডি হয়েছিলেন মিসেস ব্ল্যাকস্টোন। না, সেরকম কিছু না, বেপরোয়া ভঙ্গিতে বলে উঠল মেয়েটা। বিয়ে করার জন্য তার অনুমতির দরকার ছিল না আমাদের আসলে। এমনও না বিয়ে করার জন্য তার কাছে টাকা পয়সা নেওয়ার প্রয়োজন ছিল আমাদের। যা হোক, রবার্টের মায়ের মৃত্যুর ব্যাপারে ওর কিছু করার ছিল না। আপনি তো নিশ্চিতভাবে হচ্ছেন কিভাবে? লম্বা করে দম নিল জয়। ওর ভঙ্গি দেখে বোঝা গেল এমন কিছু একটা বলবে যা বলার ইচ্ছা ছিল না ওর, কিন্তু এখন না বলেও কোনো উপায় নেই। পুলিশ বলেছে সকাল 9টার দিকে মারা গেছেন মিসেস ব্ল্যাকস্টোন। 10টা বাজার কিছুক্ষণ আগে ডক্টর রেডিউনকে খবর দেয় ব্রেন্ট। তিনি যতক্ষণে হাজির হন লাশের কাছে, তখনও গরম ছিল ওটা। একটু বিরতি দিল মেয়েটা। রবার্ট যে গ্যারেজে কাজ করে সেটা খোলে সকাল 9টায়। ডক্টর রেডউইং তার সার্জারিও খোলেন ওই সময় নাগাদ। চোখ পিটপিট করছেন পান্ট। বোঝা গেল জয়ের কথা মানে পরিষ্কার হয়নি তার কাছে। প্রকট অস্বস্তি দেখা দিয়েছে মেয়েটার চেহারায়। আমি তখন, মানে 9টা পর্যন্ত রবার্টের সঙ্গেই ছিলাম। মানে 9টার দিকে ওর ফ্ল্যাটের থেকে একসঙ্গে বের হয়েছিলাম আমরা দুজন। মিস্টার পান্ট, আমার বাবা মা যদি জানতে পারেন এই কথা, মরে যাবেন দুজনেই। আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে তারপরও। চুপ করে আছেন পান্ট। আমার বাবা একসময় দমকল কর্মী ছিলেন, আর এখন আছেন দ্য ইউনিয়নে। তিনি সব কিছুই খুব সিরিয়াস এবং খুব সেকেলে মানসিকতার। আমি আসলে সেদিন মিথ্যে বলেছিলাম বাবা আমার কাছে। বলেছিলাম সিনেমা দেখতে যাচ্ছি আমি, রাতটা কাটাবো এক বান্ধবীর বাসায়। কিন্তু সত্যি কথাটা হচ্ছে সেদিন সারাটা রাত রবার্টের সঙ্গে ছিলাম আমি। পরদিন সকাল 9টার সময় বের হয়েছে ওর সেই ফ্ল্যাট থেকে। কথাটার মানে হচ্ছে যেই লোক আমার সঙ্গে সারা রাত এবং সকাল পর্যন্ত থেকেছে, সে কিছুতেই তার মাকে সকাল 9টার সময় খুন করতে পারে না। পাই হল থেকে ওই গ্যারেজের দূরত্ব কত? আমি যদি আমার মোটর স্কুটারে চেপে যাই তাহলে 3 থেকে 4 মিনিট লাগে, আর যদি পায়ে হেঁটে যান তাহলে বড়জোর 15 মিনিট লাগবে। তবে সেক্ষেত্রে আপনাকে ডিঙ্গেলডেলের ভেতর দিয়ে যেতে হবে। ডিঙ্গেলডেল? ও, বলা হয়নি। গ্রামের এক প্রান্তে জঙ্গলের ছাওয়া একটা তৃণভূমি আছে, সবাই ওটাকে ডিঙ্গেলডেল নামে ডাকে। চেহারা বেজার হয়ে গেল জয়ের। আমি জানি আপনি কি ভাবছেন মিস্টার পান্ট, কিন্তু সেদিন সকালে রবার্টকে দেখেছি আমি। বিছানায় শুয়েছিলাম আমি, আর আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছিল সে।
ওর মাথায় যদি কাউকে খুন করার চিন্তা থাকতো তাহলে কি কাজটা করতে পারত? অ্যাটিকাস পান্ট কিছু বললেন না। অভিজ্ঞতা থেকে তিনি জানেন খুন মানে হচ্ছে কোনো এক মিনিটে হাসতে হাসতে মিষ্টি মধুর কথা বলা এবং পরের মিনিটে প্রাণঘাতী আঘাত হানা। বললেন, আপনি আসলে ঠিক কী করতে বলছেন আমাকে? আমার কাছে বেশি টাকা নেই, আপনার যে ফি সেটাও ঠিক মতো দিতে পারবো না। জানি হয়তো ভুল করেছি, হয়তো এখানে আসাটা উচিত হয়নি আমার। তারপরে বলবো রবার্টের ব্যাপারে গ্রামের বেশিরভাগ মানুষ যা বলছে তা ঠিক না। গ্রামের বেশিরভাগ মানুষ অবিচার করছে ওর সঙ্গে। তাই আমি চাইছি আপনি অন্তত একটা দিনের জন্য হলেও স্যাক্সোবিয়ন এই ফোনে আসুন। আমি নিশ্চিত তাতেই কাজ হয়ে যাবে। কিভাবে কাজ হবে? মনে করুন ঘটনাস্থল পরিদর্শন করলেন আপনি, এটা সেটা জানতে চাইলেন বিভিন্ন লোকের কাছে, তারপর সবাইকে জানিয়ে দিলেন রবার্টের মায়ের মৃত্যু দুর্ঘটনা ছাড়া কিছু না। ব্যাস, আমার মনে হয় আরও কিছু লাগবে না। সবাই যদি জানতে পারে অশুভ কোনো কিছু ঘটেনি আসলেই, তাহলে যেসব গুজব ছড়িয়েছে সেগুলো থেমে যাবে আপনা আপনি। কারণ সবাই জানে আপনি কে, আপনার কথা শুনবে ওরা। সহসা কিছু বললেন না পান্ট। চশমা খুললেন তিনি, সেটার কাজ মুছলেন পকেট থেকে রুমাল বের করে। ফ্রেজার জানে পান্ডের ওই কাজের মানে কি। লম্বা সময় ধরে আছে সে পান্ডের সঙ্গে, কখন কি আচরণ করেন তিনি তা ভালো মতো জানা হয়ে গেছে ওর। পকেট থেকে রুমাল বের করে চশমার কাজ মোছার জন্য মানে হলো কোনো একটা খারাপ খবর দিতে যাচ্ছেন পান্ট। দুঃখিত মিস্টার স্যান্ডারলিং, বললেন তিনি, আমি কিছু করতে পারবো বলে মনে হয় না। কিছু একটা বলতে যাচ্ছিল মেয়েটা, হাত তুলে তাকে থামিয়ে দিলেন পান্ট। বলতে চললেন, আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। এটা সত্যি পুলিশ প্রায়ই আমার কাছে সাহায্য চাইতো। তারপরেও আমি বলবো এই দেশে আমার কোনো সরকারি মর্যাদা নেই, আর সেটাই এই কেসে আমার জন্য সবচেয়ে বড় অসুবিধা। আপনি বলছেন এই কেসে কোনো অপরাধ সংঘটিত হয়নি, কাজেই আমি নিজেকে জোর করে চাপে দিতে পারি না এখানে। আপনিই বলুন কোন অজুহাতে ঢুকবো পাই হলে? জয় কিছু বলল না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে পান্ডের দিকে। আপনি বলছেন একটা দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন মিসেস ব্ল্যাকস্টেন। পুলিশও তাই বিশ্বাস করে। আসুন আলোচনার খাতিরে ধরে নেই মিসেস ব্ল্যাকস্টেনের মৃত্যু আসলেই একটা দুর্ঘটনা। এখন আমি যা করতে পারি তা হলো স্যাক্সোবিয়ন এই বলে যেসব বাসিন্দা গুজব ছড়াচ্ছে তাদের মুখোমুখি হতে পারি, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হবে বলে মনে হয় না। কারণ কেউ কখনো গুজবের মোকাবেলা করতে পারে না। গুজব হচ্ছে বাউন্ডউডের মতো। বাউন্ডউড ছিলেন তো, এক জাতের গুল্মলতা, একবার বেড়ে উঠতে শুরু করলে আর কিছুতেই কেটে ফেলা যায় না। সুতরাং ওই গ্রামে যাওয়াটাও জরুরি না আমার জন্য। গুজব ছড়াচ্ছে, বাধা দেওয়ার দরকার নেই, একসময় আপনা আপনি থেমে যাবে সব। আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, যতদূর বুঝতে পারছি ওই গ্রামে থাকতে অসুবিধা হচ্ছে না আপনার এবং আপনার বাগদত্তার, তারপরেও সেখানে আছেন কেন আপনারা? অন্য কোথাও কেন যাব? আমাদের যা আছে সব তো ওই গ্রামেই। মানলাম, যদি আমার উপদেশ মেনে নিতে কোনো অসুবিধা না থাকে আপনার, তাহলে বলবো যেখানে আছেন সেখানেই থাকুন, সময় সুযোগ মতো বিয়েটা সেরে ফেলুন, জীবনটা উপভোগ করুন, এবং যত রকমের গুজব আছে সেসব এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে ফেলুন। মনে রাখবেন, গুজব পাত্তা দেওয়া মানে হলো গুজব উস্কে দেওয়া। গুজব উপেক্ষা করুন, ওটা আপনা আপনি সরে যাবে আপনার কাছ থেকে। আর কিছু বলার নেই। নিজের নোটবুক বন্ধ করল ফ্রেজার। উঠে দাঁড়ালো জয় স্যান্ডারলিং। আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার পান্ট। উইশ ইউ দ্য ভেরি বেস্ট মিস্টার স্যান্ডারলিং, আন্তরিক ভঙ্গিতে বললেন পান্ট। তিনি সত্যিই চান সুখী হোক মেয়েটা। খেয়াল করলেন যতক্ষণ ধরে কথা বলেছেন মেয়েটার সঙ্গে, আজ সকালে সে খাওয়ার খবর শুনেছেন সেটা ভুলেছিলেন ততক্ষণ। পথ দেখিয়ে জয়কে বাড়ি নিয়ে গেল ফ্রেজার। বিদায় জানালো। ফিরে এলো কিছুক্ষণ পর, বলল, আমি আসলে খুবই দুঃখিত। মেয়েটাকে বারবার বলার চেষ্টা করেছি, আপনি বিরক্ত হতে চাইছেন না, তারপরও। বাদ দাও, ওই মেয়ের সঙ্গে দেখা করে বিরক্ত হইনি আমি। আচ্ছা জেমস, একটা কথা বলো তো, তুমি যখন নোট নিচ্ছিলে খেয়াল করলাম একটা শব্দের নিচে কয়েকবার আন্ডারলাইন করেছো, কি সেটা? চেহারা লাল হয়ে গেল ফ্রেজারের। না তেমন কিছু না, মানে গুরুত্বপূর্ণ কিছু না, আসলে প্রাসঙ্গিকও না। আসলে আমি একটু ব্যস্ততা ভান করেছি আর কি।
হাসলেন পান্ট। আমারও তাই মনে হয়েছিল। তুমি কি আমাকে এক কাপ কফি খাওয়াতে পারবে জেমস? তারপর বেশ কিছুক্ষণ একা থাকবো আমি, এবং তখন কেউ যাতে বিরক্ত না করে আমাকে। ঘুরে নিজের ঘরে ঢুকলেন তিনি। ফ্যারিংটন টিউব স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো জয় স্যান্ডারলিং। স্মিথফিল্ডে মাংসের একটা মার্কেট আছে। স্টেশনে যেতে হলে ওটা ঘুরে এগোতে হয়। মার্কেটের বাইরে একটা লরি পার্ক করা আছে। সাদা কোট পরিহিত দুজন লোক একটা ভেড়ার রক্তাক্ত মৃতদেহ বের করে আনছে গাড়িটার ভেতর থেকে। দৃশ্যটা দেখে কেঁপে উঠল জয়। লন্ডন ভালো লাগে না ওর। এই শহর নিষ্ঠুর বলে মনে হয় ওর কাছে। অ্যাটিকাস পান্ডের সঙ্গে দেখা করে হতাশ হয়েছে সে। অবশ্য ভালো কিছু ঘটবে এমনটা আশাও করেনি। ওর প্রতি কেন আগ্রহ বোধ করবেন দেশের সবচেয়ে জনপ্রিয় গোয়েন্দা? তাছাড়া তিনি যা বলেছেন তা ভুল না। সমাধান করার মতো কোনো রহস্য নেই রবার্টের মায়ের মৃত্যুতে। জয় জানে রবার্ট খুন করেনি ওর মাকে। সেদিন সকালে রবার্টের সঙ্গেই ছিল সে। রবার্ট যদি কোনো কারণে ওর সেই ফ্ল্যাট থেকে বাইরে চলে যেত, আওয়াজ শুনতে পেত জয়। রবার্ট হয়তো খামখেয়ালি প্রকৃতির, মাঝে মধ্যে এমন কিছু কথা বলে বসে যার জন্য পরে পস্তায়। কিন্তু কাউকে আঘাত করার মতো মানুষ না রবার্ট। ওর সঙ্গে লম্বা সময় ধরে আছে জয়, জানে কেমন লোক সে। পাইহলে যা ঘটেছে তা আসলে দুর্ঘটনা ছাড়ার কিছু না। গুজব ডালপালা ছড়িয়েছে স্যাক্সোবিয়ান এইভনে, কিন্তু ওই ব্যাপারে পৃথিবীর কোনো গোয়েন্দার কিছু করার আছে বলে মনে হয় না। তারপরও লন্ডনে আসার, অ্যাটিকাস পান্ডের সঙ্গে দেখা করার অধিকার আছে জয়ের। সুখী হওয়ার অধিকার আছে ওর এবং রবার্টের, বিশেষ করে রবার্টের। নিজের বিষণ্ণতার জগতে সাংঘাতিকভাবে হারিয়ে গিয়েছিল লোকটা। জয়ের সঙ্গে পরিচিত হওয়ার পর খুশি হয়েছে ওর জীবনে। এখন জয় এমন কোনো কিছু ঘটতে দিতে পারে না যার ফলে রবার্টের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় ওর। সিদ্ধান্ত নিয়ে ফেলল মেয়েটা, ওই গ্রাম ছেড়ে কোথাও যাবে না ওরা। ওদেরকে নিয়ে গ্রামের লোকজন কি বলল না বলল তাতে কান দেবে না, বরং শক্ত হাতে মোকাবেলা করবে পরিস্থিতির। স্টেশনে পৌঁছে গেল সে। কিওস্কে বসে আছে একটা লোক, তার কাছে থেকে একটা টিকিট কিনল। একটা চিন্তাদানা বাঁধতে শুরু করেছে জয়ের মনে। শালীন বা বিনয়ী বলতে যা বোঝায় সেরকম একটা মেয়ে সে। বড় হয়েছে খুবই রক্ষণশীল একটা পরিবারে। যেদিন মারা গেছেন রবার্টের মা, সেদিন কোথায় এবং কার সঙ্গে ছিল জয় সেটা যদি জানাজানি হয়, তাহলে মনে সাংঘাতিক চোট পাবেন ওর বাবা মা। তারপরে যদি দরকার হয় রবার্টকে বাঁচাতে হলে ওই কথা সবাইকে বলে দেবে মেয়েটা। শুধু তাই না, যা যা করা সম্ভব ওর পক্ষে তাই করবে। এখন ওই কাজের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই মেয়েটার জন্য। টিউব ট্রেনটা চলে আসার আগেই জানা হয়ে গেল জয়ের কি করতে চলেছে সে। লন্ডনের আরেক প্রান্তের একটা রেস্টুরেন্টে বসে আছেন ফ্রান্সিস পাই। ওয়েটার মেনু দিয়ে গেছে। ওটার দিকে কেমন বেপরোয়া দৃষ্টিতে তাকালেন তিনি। কিছুক্ষণ দেখার পর গ্রিল সার্ডিন, সালাদ এবং এক গ্লাস সাদা ওয়াইন অর্ডার করলেন নিজের জন্য। যে রেস্টুরেন্টে আছেন তিনি সেটার নাম কার্লোটাস। এটা একটা ইটালিয়ান পারিবারিক রেস্টুরেন্ট। এখানকার ম্যানেজার আর বাবুর্চি স্বামী স্ত্রী। ওয়েটার হিসেবে কাজ করছে তাদের ছেলে আর এক ভাতিজা। ফ্রান্সিস পাইয়ের অর্ডার নিয়ে যাওয়া হলো। মেনু সরিয়ে ফেলা হলো তার টেবিল থেকে। একটা সিগারেট ধরলেন তিনি, হেলান দিলেন চেয়ারে। লোকটাকে ছেড়ে দেওয়া উচিত তোমার, বলল ফ্রান্সিসের লাঞ্চ পার্টনার। লোকটার নাম জ্যাক ডাটফোর্ড। সে বয়সে ফ্রান্সিসের চেয়ে বছর পাঁচেকের ছোট, গায়ের রং গাঢ় কিন্তু সুদর্শন। গোঁফ আছে, হাসিটা সহজ ও স্বাভাবিক। কিন্তু এই মুহূর্তে তার পরনে ডাবল ফ্রন্টেড ব্লেজার আর ক্রেভাট। উদ্বিগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে ফ্রান্সিসের দিকে। ফ্রান্সিসের সঙ্গে যখন পরিচিত হয়েছে তখন খেয়াল করেছে মহিলা কেমন যেন আন্তরিকতা শূন্য। এখন যে ভঙ্গিতে বসে আছেন তিনি, সেটা দেখলে যে কেউ বলবে তিনি বোধহয় নার্ভাস, কিছু একটা থেকে রক্ষা করার চেষ্টা করছেন নিজেকে। এক হাত দিয়ে আলতো ঘাই মারছেন আরেক হাতে। সানগ্লাস পরে ঢুকেছিলেন রেস্টুরেন্টে, এখনো খোলেননি সেটা। সে আমাকে খুন করে ফেলবে, বললেন তিনি। হাসলেন একটুখানি। সত্যি বলতে কি, আমাকে খুন করার চেষ্টাটা ইতিমধ্যে করেও ফেলেছে সে। শেষবার যখন ঝগড়া হলো আমাদের মধ্যে তখন। তুমি সিরিয়াস? চিন্তা করো না জ্যাক, সেই সময় শুধু তর্জন গর্জন করেছে সে, গায়ে হাত তোলেনি আমার। তবে সে টের পেয়ে গেছে কিছু একটা গড়বড় আছে আমার মধ্যে। টেলিফোন কল,
খোড়া অজুহাতে লন্ডন চলে এসে সারাদিন কাটানো, চিঠি। তোমাকে চিঠি লিখতে নিষেধ করেছিলাম আমি। ওসব চিঠি কি পড়েছে সে? না, কিন্তু লোকটা আহাম্মক না। সে গিয়ে কথা বলেছে পোস্টম্যানের সঙ্গে। লন্ডন থেকে যতবারই কোনো হাতে লেখা চিঠি গেছে আমার কাছে, সেটার খবর পেয়ে গেছে সে সম্ভবত। যা হোক, আসল ঘটনা ঘটেছে গতকাল ডিনারের সময়। আমার বিরুদ্ধে আমারই মুখের উপর সরাসরি অভিযোগ করেছে সে। কি বলেছে? বলেছে আমি নাকি লুকিয়ে লুকিয়ে দেখা করি কারোর সঙ্গে। তুমি কি তখন আমার নাম বলে দিয়েছ? কেন, তুমি কি ভয় পাচ্ছ? ভাবছো ঘোড়া চাপকানো চাবুক দিয়ে হাজির হয়ে যাব আর ইচ্ছে মতো চাপকাবে তোমাকে? এই কাজ যদি কখনো করিও সে, আশ্চর্য হব না। না জ্যাক, তোমার নাম বলিনি আমি। তোমাকে কি মেরেছে নাকি? না। সানগ্লাস খুলে ফেলেন ফ্রান্সিস। ক্লান্ত দেখাচ্ছে তাকে, কিন্তু তার চোখের আশপাশে কোথাও কোনো কালশিটে দাগ নেই। ব্যাপারটা বিরক্তিকর লাগে আমার কাছে। ম্যাগনাস যখন আমার আশেপাশে কোথাও থাকে, তখনই বিরক্তি বোধ করি আমি। ওকে ছেড়ে দাও না কেন তাহলে? কারণ আমার কোনো টাকা নেই। একটা কথা বোঝার চেষ্টা করো, ম্যাগনাসের প্রতিহিংসা পানামা খালের সমান বড়। আমি যদি ওকে ছেড়ে যাওয়ার চেষ্টা করি, সঙ্গে সঙ্গে এক ঝাঁক উকিলের দ্বারস্থ হবে সে। আমার জন্য এমন ব্যবস্থা করবে যে পাই হল ছেড়ে চলে আসার সময় পরনে কাপড়টুকু ছাড়া আর কিছু থাকবে না সঙ্গে। আমার টাকা আছে, কিন্তু আমার তা মনে হয় না ডার্লিং। তোমার হয়তো টাকা আছে, কিন্তু যে সেটা যথেষ্ট না। কথাটা সত্যি। মানি মার্কেটে কাজ করে ডাটফোর্ড। ওই কাজ আসলে কোনো কাজ না। ফ্রান্সিসকে বিয়ে করার মতো টাকা নেই ওর। ফ্রান্সিসকে নিয়ে কোথাও পালিয়ে যাওয়ার মতো টাকাও নেই। এখন ওর কাছে যে পরিমাণ টাকা আছে, সেটা দিয়ে কোনো রকমের শোধ করা যাবে আজকের এই লাঞ্চের বিল। ফ্রান্সের দক্ষিণাঞ্চল কেমন লাগলো? প্রসঙ্গ বদল করার জন্য জানতে চাইল সে। ওই জায়গাতেই দেখা হয়েছিল ওদের দুজনের। পরিচয় হয়েছিল একসঙ্গে টেনিস খেলতে গিয়ে। বোরিং লেগেছে আমার কাছে। তুমি যদি সেখানে থাকতে, তাহলে ভালো লাগতো। কোনো সন্দেহ নেই। টেনিস খেলেছ? না, সত্যি বলতে কি, সেখান থেকে চলে আসতে পেরে খুশি হয়েছি আমি। হুট করে চলে এলে? সপ্তাহের মাঝামাঝি নাগাদ একটা চিঠি গিয়েছিল ম্যাগনাসের নামে। পায়ে হলে কাজ করতে এক মহিলা হুভারের তারের সঙ্গে পা পেঁচিয়ে গিয়ে সিঁড়ি থেকে পড়ে গেছে সে। ঘাড় মোটকে মারা গেছে। মাই গড! ফ্রেডি কি তখন সেখানে ছিল? না, বন্ধুদের সঙ্গে হেস্টিংয়ে আছে সে। বাড়ি ফিরে আসার প্রতি ওর কোনো আগ্রহ আছে বলে মনে হয় না। ওকে দোষ দিব না আমি। যা হোক, মহিলাটাকে হাউসকিপার, নাম ম্যারি ব্ল্যাকস্টেন। অনেক বছর ধরে কাজ করছিল পাই হলে। ওর বদলে অন্য কোনো মহিলাকে হাউসকিপার হিসেবে নিয়োগ দেওয়াটা একরকম অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল আমাদের পক্ষে। কিন্তু সেটাই শেষ কথা না, আরও কথা আছে। যেমন, গত শনিবার আমরা ফিরে গেলাম স্যাক্সপিয়ন এভনে পাই হলে। গিয়ে দেখি কিছু জিনিস চুরি হয়েছে। কি? ওখানে একজন গ্রাউন্ডসম্যান আছে। সব দোষ তার। অন্তত পুলিশ তাই ভাবছে। বাড়ির পেছন দিকে সার্সি লাগানো একটা দরজা আছে। একটা সার্সি ভেঙে ফেলেছিল সে। আসলে কাজটা করতে হয়েছিল তাকে, যাতে ডাক্তার ভেতরে ঢুকতে পারে। ডাক্তারের প্রয়োজন হয়েছিল কেন? তুমি আসলে আমার কথা মনোযোগ দিয়ে শুনছো কিনা বুঝতে পারছি না। ডাক্তারের দরকার হবে না। একটা মানুষ সিঁড়ি বেড়ে গড়িয়ে পড়ে আছে, তার অবস্থা জানার জন্য ডাক্তার আসবে না তো কে আসবে? জানালা দিয়ে মিসেস ব্ল্যাকস্টোনকে দেখতে পায় আমাদের সেই গ্রাউন্ডসম্যান। মানে সিঁড়ির গোড়ায় পড়ে থাকতে দেখে। তখন সে খবর দেয় ডাক্তারকে। তারা দুজনে মিলে তখন ওই সার্সি ভেঙে ঢুকে পড়ে বাড়ির ভেতরে। অবশ্য ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। করার মতো কিছু নেই মিসেস ব্ল্যাকস্টোনের জন্য। গ্রাউন্ডসম্যান লোকটা তখন উচিত ছিল ভাঙা সেই সার্সির মেরামত করা। কাজটা না করে ওই দরজা ওভাবে রেখে দেয় সে। দরজাটা মেরামত করার ব্যাপারে কোনো চিন্তাই নাকি কাজ করে তার মাথায়। অর্থাৎ প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে পায়ে হলে চুরি করার ব্যাপারে আমন্ত্রণ জানিয়েছে সেই চোরের দলকে। আর তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সে আমন্ত্রণ গ্রহণ করেছে চোরেরা। অনেক কিছু খোয়া গেছে তোমাদের? না, তেমন কিছু না আসলে। মূল্যবান যা যা আছে আমাদের, সেসব একটা সিন্দুকের তালা দিয়ে রাখে ম্যাগনাস। চোরের দল সেটা পুকুলতে পারেনি। কিন্তু তারা পাই হল থেকে নেওয়ার মতো যা যা পেয়েছে নিয়ে গেছে। অনেক কিছু নষ্ট করে দিয়ে গেছে। টান দিয়ে খুলে রেখে গেছে অনেক ড্রয়ার।
ভেতরের জিনিসপত্র ঘেঁটে তছনছ করে দিয়েছে। সেসব ঠিক করতে রোববারে পুরোটা এবং গতকালও লেগে গেছে আমাদের। সিগারেটের ছাই ঝাড়ার জন্য হাত বাড়িয়ে দিলেন ফ্রান্সিস। তার দিকে অ্যাশট্রে ঠেলে দিল অ্যাবার্টফোর্ড। আমাদের বেডরুমের বিছানার পাশে কিছু গহনাগাটি রেখে গিয়েছিলাম আমি, ওগুলো খোয়া গেছে। ও, দামি একটা ট্রেজার ট্রোভ ছিল ম্যাগনাসের, ওটাও নিয়ে গেছে চোরের দল। জিনিসটা চুরি গেছে বলে মনে চোট পেয়েছে সে। ওটা দেখতে কেমন ছিল? মূলত রূপা দিয়ে বানানো রোমান। পারিবারিক সম্পত্তি হিসেবে ওটা কয়েক পুরুষ ধরেছিল পাই হলে। পাই পরিবারের যে জায়গা জমি আছে স্যাক্সপিয়ান এইভনে, সেখানে এক জায়গায় অনেক বছর আগে পাওয়া গিয়েছিল ওটা। পরে খুঁড়ে বের করা হয়েছিল মাটির নিচ থেকে। কেউ কেউ বলে ওটা নাকি কোনো এক কবরস্থান থেকে পাওয়া গিয়েছিল। কি ছিল ওই ট্রোভের ভিতরে? আংটি, আর্মলেট, ডেকোরেটিভ বক্স, কয়েন। পাই হলে ডাইনিং রুমে একটা ডিসপ্লে কেস আছে, সেটার ভেতরে ছিল ট্রোভটা। সেটার ভেতরে জিনিসগুলোর বীমা করতে না পারত ম্যাগনাস ইচ্ছে করলে, কিন্তু কাজটা করেনি সে। পুলিশের তদন্ত কোনো কাজে এসেছে তোমাদের? না, বাদ থেকে একজন অফিসার গিয়েছিল পাই হলে। ছোপ ছোপ করে বেরিয়েছে তিনি সারা বাড়িতে। এক গাদা ফিঙ্গারপ্রিন্ট পাউডারের অপচয় করেছেন। অপ্রাসঙ্গিক সব প্রশ্ন জিজ্ঞেস করেছেন, তারপর গায়েব হয়ে গিয়েছেন। তার সে গোয়েন্দাগিরি কোনো কাজে লাগেনি আমাদের। গল্পের শুরু বা অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন অ্যান্টনি হরউইটসের লেখা ম্যাকপাই মার্ডার্স। আজ ছিল এর 3য় পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলের আজ শুনতে পাচ্ছেন, তারা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নতুন অনেক গল্প পাঠ রয়েছে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।